কিন্তু কোমরে দড়ি পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে খালি গায়ে ঘোরানো এটা সম্পূর্ণভাবে অমানবিক, বেআইনি, অসাংবিধানিক, অমানবিক এবং এটা বেআইনি। পুলিশের ক্ষমতার মধ্যে, এখতিয়ারের মধ্যে থেকে পুলিশ কাজ করুক। যদি পুলিশ এখতিয়ারের বহির্ভূত কিছু কাজ করে থাকেন তাহলে কিন্তু আদালত আছে, সংবিধান, আইন আছে। আমরা আইনজীবীরা কিন্তু পুলিশকেও ছেড়ে কথা বলবো না আইনিভাবে। ইতিমধ্যেই মামলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করেন সংবিধান এবং আইনকে অমান্য করে। আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো না, পুলিশের নাকে দড়ি পরিয়ে হাইকোর্ট পর্যন্ত আইনিভাবে টেনে নিয়ে আসবো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত, আজকেও যে 80টা সিটে উনি জিতেছেন ওনার দল, সেখানে তো বেশিরভাগটাই মুসলিমদের ভোট পেয়ে উনি জিতেছেন। অবশ্যই হিন্দুরাও ভোট দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু থেকেই উদ্দেশ্য ছিল এবং পরিকল্পিতভাবে উনি মুসলিম সমাজের মানুষদের জনদেরকে শুরু থেকেই বিজেপির ভয় দেখিয়ে একটা মগজ ধোলাই করার চেষ্টা করেছিলেন এবং মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে মাথায় বেল ভেঙে রাজনৈতিক জীবনের রাজনৈতিক যে বৈতরণী, সেই রাজনৈতিক বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন এবং একাধিকবার একাধিক নির্বাচনে তিনি রাজনৈতিক বৈতরণী পার করতেও সক্ষম হয়েছেন। এখন পশ্চিমবঙ্গের মুসলমানরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের আমলে পশ্চিমবঙ্গের মুসলমানরা বঞ্চিত হয়েছে, পশ্চিমবঙ্গের মুসলমানরা অত্যাচারিত হয়েছে, পশ্চিমবঙ্গের মুসলমানরা শোষিত হয়েছেন এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের মুসলমানদের এক শ্রেণীর মুসলমানদেরকে অপরাধী বা অপরাধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখলেই যে দেখতে পাবো যে একাধিক রাজ্যের একাধিক জেলায় একাধিক ব্লক পঞ্চায়েতে বেশিরভাগই মুসলিম মুখ ছিল তৃণমূলের। মুসলিম এলাকাতে অত্যাচার করছে কারা? মুসলিম তৃণমূলের নেতারা। হিন্দু এলাকাতে অত্যাচার করছে কারা? মুসলিম তৃণমূলী নেতার মুখগুলো। তাহলে এই মুসলমানদেরকে বিছিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, মুসলমানদেরকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছিল। মুসলমানরা মারবে কে? মুসলমান। চুরি করবে কে? মুসলমান। দুর্নীতি করবে কে? মুসলমান। বুথ জ্যাম করবে কে? মুসলমান। ছাপ্পা ভোট দিবে কে? মুসলমান। ওই নেতাটাকে মারবে কে? মুসলমান। ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার গাড়িকে হামলা করবে কে? মুসলমান। নরেন্দ্র মোদীকে গালিগালাজ করবে কে? মুসলমান। শুভেন্দুকে গালাগালি করবে কে? মুসলমান। শুভেন্দুর গাড়ি ভাঙচুর করবে কে? মুসলমান। এই যে মুসলমানদেরকে সমস্ত খারাপ কাজেতে লিপ্ত করে দেওয়া, কিছু জিনিসের বিনিময়ে ভয় দেখিয়ে, ওই একটা জিনিস মুসলমানদের মাথায় ঢুকিয়ে যেত, বিজেপি আসলে মুসলমানরা বাঁচতে পারবে না, মুসলমানদের জীবন জীবিকা বিপন্ন হয়ে যাবে। আমরা বামপন্থীরা সে জায়গাতে দাঁড়িয়ে বলেছিলাম যে বিজেপি একটা এমন রাজনৈতিক দল, বিজেপি একটা এমন ফ্যাসিস্ট দল, এমন স্বৈরাচারী অগণতান্ত্রিক দল, অমানবিক দল, যেই দলটা ক্ষমতাতে আসলে মুসলমান নয়, হিন্দু নয়, গরিব নয়, বড়লোক নয়, মাস্টার ডাক্তার সকল নয়, সমাজের সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমাজের সর্বস্তরের মানুষ আক্রান্ত হবে, সমাজের সর্বস্তরের মানুষকে খেসারত দিতে হবে। তার কারণ বিজেপি হিন্দু মুসলিম দেখে না, বিজেপি গরিব বড় লোক দেখে না, বিজেপি সম্পূর্ণভাবে শুধুমাত্র সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী, যারা ক্যাপিটালিস্ট তাদের কথা ভাবে। এ কথাটা আমরা বামপন্থীরা অতীতেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো যে আদানি আম্বানি যারা ক্যাপিটালিস্ট, যারা পুঁজিপতি, যারা পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, এই পুঁজিবাদকে সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখার জন্য বিজেপি শুরু থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়। এখানে গরিব শোষিত, গরিবরা নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত, অবহেলিত, এই গরিব শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, এই হকার্সরা, এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, হকার উচ্ছেদকে আমরা সমর্থন তো করছিই না। আমরা বলছি হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, করে হকারদেরকে একটা জায়গাতে স্থানান্তর করা হোক, উচ্ছেদ না। আমরা বামপন্থীরা উচ্ছেদে বিশ্বাস করি না, আমরা স্থানান্তরিত করতে বলছি, যে একটা জায়গা থেকে সরিয়ে অন্য জায়গাতে কাজের ব্যবস্থা করা হোক। যেই মানুষগুলো 30 বছর 40 বছর বাদাম ভাজা বিক্রি করছেন, শশা বিক্রি করছেন, চা বিক্রি করছেন, তারা খাবে কি?
রাত্রিবেলা চা বিক্রি করে বাড়ি গেল, সকালবেলা ভোরবেলা চায়ের দোকান খুলতে আসছে, দেখছে বুলডোজার ভেঙে দিয়ে পালিয়ে গেছে। এই যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, আমরা বামপন্থীরা তার বিরুদ্ধে কথা বলছি। আমরা বামপন্থীরা মানুষকে সংঘবদ্ধ করে বুলডোজারের সামনে দাঁড়িয়ে মানুষের ব্যারিকেড করে তুলছি। পশ্চিমবঙ্গের সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার, আইন এবং সংবিধানকে না মেনে পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে বুলডোজারের সাহায্য নিয়ে ফ্যাসিস্ট এবং হিটলারি কায়দায় হকারদেরকে উচ্ছেদ করছে। আমরা বামপন্থীরা আবারও বলছি, আমাদের দেহে রক্ত এবং প্রাণ থাকা পর্যন্ত আমরা হকারদের পক্ষে, আমরা ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, সমাজের সর্বস্তরের মানুষের পক্ষে থাকব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে যে আমাকে তো বসানো হয়েছে এই কারণে নয় যে আপনি ফুটপাত দখল করে নেবেন, আপনি মানে এসবগুলো চলবে না। চলবে না, আমরাও বলছি চলবে না। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমাদের বক্তব্য, ওই মানুষগুলো তো কোনো একটা প্রশাসনের, কোনো একটা সরকারের, কোনো একটা নেতাদের দলের রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা নিয়ে বসেছিলেন। এবং শুধুমাত্র নেতারা কিন্তু না, আপনারা যদি খবর নিয়ে দেখেন জানতে পারবেন, প্রত্যেকটা এলাকার লোকাল থানার ওসিরা, আইসিরা ওখান থেকে তোলা আদায় করতেন। প্রত্যেকটা থানা। বাবা মায়ের চিকিৎসার ওষুধ কেনাকাটা হবে কিভাবে? আমরা বলছি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবার বলবেন যে কী করে সম্ভব? আমি বলছি অ্যাডভোকেট শেখ বাবুলাল, একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে থেকে সভ্য সমাজে একটা নির্বাচিত সরকার চাইলে সব কিছু করতে পারবেন, চাইলে সব কিছু করতে পারেন। 12,000 কোটি টাকা খরচ করে গঙ্গার নিচ দিয়ে টানেল হচ্ছে। 12,000 কোটি টাকা, 1 টাকা 2 টাকা না, 1 লক্ষ 2 লক্ষ টাকা না, 1 কোটি টাকাও না, 12,000 কোটি টাকা খরচ করে টানেল হচ্ছে। তাহলে হকারদের জন্য খরচ করতে পারবে না? আমি ধরেই নিচ্ছি হকারদের বিকল্প ব্যবস্থা করতে গেলে 500 কোটি টাকা খরচ হবে, 1000 কোটি টাকা খরচ হবে। এটা করতে পারে না। সরকার তো মানবিক সরকার হবে। সরকার যেমন, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার সরকার, একটা কৃষক তার সরকার, একটা শ্রমিক তার সরকার, হকার তার সরকার, হিন্দু তার সরকার, মুসলমান তারও সরকার, দলিত তারও সরকার। তাহলে সরকার, আমরা যারা হকার নই, আমরা তো বিরোধিতা করব না। হকারদের জন্য কোনো কাজ করতে গেলে ভাতা দেওয়া হচ্ছে 3,000 টাকা করে, দিক না। সবার জন্য বাস ভাড়া সব মহিলার জন্য ফ্রি করে দেওয়া হলো। তাহলে হকারদের জন্য বিকল্প কাজ করতে গেলে, পুনর্বাসনের ব্যবস্থা করতে গেলে 1,000 কোটি টাকা খরচ হবে। আমরা বলছি সরকার চাইলে সব কিছু পারে, কিন্তু সরকার করবে না। সরকার কেএফসিকে জায়গা দিয়েছে স্টেশনের মধ্যে, সরকার কৃষিচন্দ্র জুয়েলার্সকে জায়গা দিয়েছে, সরকার মহেন্দ্র দত্ত সন্সকে জায়গা দিয়েছে। সুতরাং সরকার এই পুঁজিপতিগুলোকে, কর্পোরেটগুলোকে, সাম্রাজ্যবাদীগুলোকে, বড়লোকগুলোকে সরকার সুযোগ দেবে, কিন্তু গরিবগুলোকে সুযোগ দেবে না, যারা দুবেলা খেতে পায় না। গরিব, কিন্তু বিজেপির বিধায়ক তারা বলছে তো, সজল ঘোষ, যে হকাররা তো আসলে সজলবাবু তো কোটিপতি, সজলবাবুর কোটি কোটি টাকা আছে, ওনার ব্যবসা আছে, উনি অত্যন্ত পুঁজিবাদী, অত্যন্ত খুব লাক্সারি বিলাসবহুল জীবনযাপন করেন। আসলে হয়তো ওই জন্য উনি সবাইকে বড়লোক কোটিপতি ভাবছেন। আর হকাররা, একটা শশা বিক্রেতা হকার কখনো কোটি টাকার মালিক হতে পারে না। একটা বাদাম বিক্রেতা হকার কখনোই কোটি টাকার মালিক হতে পারে না। যদি কোনো হকার কোটি টাকার মালিক হয়েও থাকেন, তাহলে কিন্তু তার কোটি টাকাটা চুরি করা টাকা না, দুর্নীতির টাকা না, রাহাজানি করা টাকা না, কেলেঙ্কারির টাকা না। একটা হকার ভোর 4টার সময় বাড়ি থেকে বের হন, স্ত্রী একটা টিফিন কিছু করে দেন, সেই টিফিন নিয়ে একটা হকার বাড়ি থেকে বের হচ্ছেন ভোর 4টার সময়, বাড়িতে ঢুকছেন রাত্রি 12টার সময়। এই ভোর 4টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই সময়কালের মধ্যে একটা হকার তার স্ত্রী, তার সন্তানদের মুখ দেখতে পাচ্ছেন না, ঠিক করে খেতে পাচ্ছেন না। এই এতগুলো ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে তার শ্রমের বিনিময়ে অর্জিত উপার্জন, কষ্টার্জিত অর্থ দিয়ে তার কোটি টাকা সে সঞ্চয় করতে পেরেছেন। এটা দেখে ওই পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী, বড় লোকেদের নেতা সজল ঘোষ, বিজেপির এমএলএ, তার একটু হিংসে হয়েছে, একটু রাগ হয়েছে। এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা থাকতে তখন মমতা ব্যানার্জি এরকম হকার উচ্ছেদ করছিল, তখন বলেছিল আমি সামনে গিয়ে দাঁড়াবো, বুলডোজারের সামনে দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। এখন নিজেই হকার উচ্ছেদ করছে। আসলে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উজ্জ্বল তারা, উজ্জ্বল নক্ষত্র, সতীর্থ ছিল আজকের বর্তমানের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই এই সমস্তগুলো শেখা, এই সমস্ত রাজনৈতিক ক্লাসের বা পাঠ নেওয়া। শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের জন্ম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তৃণমূলের গর্ভে। সুতরাং যেই কায়দাতে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের আগে বলে ক্ষমতাতে এসেছিলেন, ক্ষমতাতে আসার পরে সে কাজ একটাও উনি করেননি। ঠিক আজকের মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন যে এগুলো আসলে আমরা এগুলো করব, সেগুলো কিছু না করে তার বিপরীতগুলো করছে। গ্যাসের দাম কমেছে নাকি 4 তারিখের পরে? বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম কমেছে নাকি? বেড়েছে। কটা লোকের চাকরি দিল সরকার বিজেপি আসার পর? বলেছিল তো আমরা ক্ষমতাতে আসলে এত এত চাকরি দেবো, এখনো পর্যন্ত একজনের কাজ দিতে পারেনি। চাকরিজীবীদেরকে বলেছিল ডিএ দেবো, ডিএ দিতে পারেনি। বদলে চাকরিজীবীদেরকে স্মার্ট মিটার দিয়ে দিয়েছে, বাধ্যতামূলক স্মার্ট মিটার বসাতেই বাড়িতে হবে যারা সরকারি চাকরি করেন। চাকরি দেওয়ার কথা বলেছিলেন, চাকরি দিতে পারেননি। বরং যেদিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডের মাঠে 9th মে 2026 শপথ নিলেন, সেদিন সন্ধ্যাবেলাতেই নিউ মার্কেটে হকারদেরকে উচ্ছেদ করা হলো। আমরা বামপন্থীরা সেদিনই বলেছিলাম যে যেই সরকার ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে যেই সরকারের রাজনৈতিক জীবনের সূচনা হয়, সেই সরকার আর যাই হোক গড়ে তুলতে পারে না, সেই সরকার আর যাই হোক উন্নতিতে বিশ্বাস করতে পারে না, সেই সরকার আর যাই হোক শান্তি প্রতিষ্ঠাকারী সরকার হতে পারে না, প্রগতির সরকার হতে পারে না। আমরা বামপন্থীরা আমরা বামপন্থীরা ভেঙে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে, আমরা বামপন্থীরা গড়ে তোলার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বামপন্থীরা ভেঙে দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করি না। বিজেপি হচ্ছে ভেঙে দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে, বিজেপি হচ্ছে ভেঙে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা বামপন্থীরা গড়ে তোলার রাজনীতিতে বিশ্বাস করি। বিজেপি যত ভাঙবে আমরা তত গড়ব। আমরা বামপন্থীরা মাথা উঁচু করে বুক চিতিয়ে দেহে রক্ত এবং প্রাণ থাকা পর্যন্ত ফ্যাসিস্ট, স্বৈরাচারী, সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা বামপন্থীরা মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পথে রাস্তার লড়াই রাস্তায় চলবে। আমরা বাম আইনজীবীরা আমরা আদালতে লড়াই করব। নরেন্দ্র মোদীও চা বিক্রি করতো, তাহলে নরেন্দ্র মোদী যদি চা হকার উচ্ছেদ যেত তখন হতো, হকার উচ্ছেদ করে দিত, নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হতে পারতো? তিনি বলেছিলেন আমি 10 বছর চা বিক্রি করেছি। আমি সে কথা বলতে পারবো না। নরেন্দ্র মোদী চা বিক্রেতা ছিলেন, উনি নিজেই বলেছেন একাধিক জায়গাতে, এবং বিজেপি নেতানেত্রীরাও বলে থাকেন, হ্যাঁ বলে থাকেন। সুতরাং চা বিক্রি করাটা তো খারাপ না। চা বিক্রেতারা একদমই খারাপ জিনিস। একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী হয়েছেন, ভালো কথা। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে তো আরও একাধিক যোগ্যতার প্রয়োজন। সেগুলো নরেন্দ্র মোদীর মধ্যে আছে কি নেই সেটা আগামী দিনে মানুষ বিচার করবেন। কিন্তু আমি একজন বামপন্থী কর্মী হিসেবে মনে করি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত ব্যর্থ প্রধানমন্ত্রী। তো হকার উচ্ছেদ করে কিন্তু যদি অতীতে নরেন্দ্র মোদীকে চা বিক্রেতা উনি যখন চা বিক্রি করতেন তখন যদি সরিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো উনি আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়তো হতে পারতেন, কিন্তু চা বিক্রেতার গল্পটা বলতে পারতেন না। তার কারণ ভবিষ্যৎ তো কারোর হাতে থাকে না। আজকের দিনে যেটা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী, অতীতকালে যখন উনি চা বিক্রি করতেন তখন এটা ওনার কাছে ভবিষ্যৎ ছিল। সুতরাং ভবিষ্যতে যেটা লেখা আছে, যেটা ওনার ভাগ্যে আছে, সেটা উনি হয়েছেন বা যা যেটা আছে সেটা হবে। আচ্ছা, আপনি যেহেতু আইনজীবী, বর্তমানে দেখা পাচ্ছি একাধিক মানুষকে ধরে তৃণমূল নেতাদের তাদেরকে কোমরে দড়ি পরে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে, বিষয়টা না, আমি ব্যক্তিগতভাবে আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল। আমি চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল। আমি বলছি যে চোরগুলোকে ধরা হোক, চোরগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক, এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, সে জাহাঙ্গীর খান থেকে শুরু করে ফলতার, ক্যানিং পূর্বের শওকাত মোল্লা থেকে শুরু করে, আরামবাগের পৌরসভার চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী থেকে শুরু করে, যারা যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা হোক। আমি একজন আইনজীবী। একটা চুরি করার জন্য নির্দিষ্ট আইনে বিধান দেওয়া আছে, চুরি করার শাস্তির কথা উল্লেখ করা আছে। দুর্নীতি করার জন্য আলাদা নির্দিষ্ট শাস্তি বিধান বলা আছে। শওকাত মোল্লা বম বিস্ফোরণ করেছেন, বিস্ফোরক আইনেই নির্দিষ্ট শাস্তির কথা বলা আছে। সেই নির্দিষ্ট আইন মেনে, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে, সাংবিধানিক রীতিনীতি মেনে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার হোক। কিন্তু কোমরে দড়ি পরিয়ে, মাথার চুল ন্যাড়া করে, মাথায় ঘোল ঢেলে, চুলকানি মাখিয়ে, হাফ প্যান্ট পরিয়ে খালি গায়ে ঘোরানো, এটা সম্পূর্ণভাবে অমানবিক
বেআইনি, অসাংবিধানিক, অমানবিক এবং এটা বেআইনি। এটা কখনোই সভ্য সমাজে কাঙ্ক্ষিত না, এটা সভ্য সমাজে কখনোই সমর্থনযোগ্য না। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল একজন আইনজীবী হিসেবে এটার তীব্র বিরোধিতা করছি, সমালোচনা করছি, নিন্দা করছি। পুলিশ আইন মেনে, সংবিধান মেনে, পুলিশের ক্ষমতার মধ্যে, এখতিয়ারের মধ্যে থেকে পুলিশ কাজ করুক। যদি পুলিশ এখতিয়ারের বহির্ভূত কিছু কাজ করে থাকেন তাহলে কিন্তু আদালত আছে, সংবিধান, আইন আছে। আমরা আইনজীবীরা কিন্তু পুলিশকেও ছেড়ে কথা বলবো না আইনিভাবে। ইতিমধ্যেই মামলা হয়েছে, সেই মামলা চলছে, সেই মামলার শুনানি হয়েছে, আগামী দিনেও শুনানি হবে জাস্টিস জয় সেনগুপ্তের ঘরে। সুতরাং পুলিশ যদি আইন সংবিধান মেনে ক্ষমতার মধ্যে থেকে, গণ্ডির মধ্যে থেকে কাজ না করে, যদি পুলিশ ক্ষমতার অপব্যবহার করেন, সংবিধান এবং আইনকে অমান্য করে, আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো না। পুলিশের নাকে দড়ি পরিয়ে হাইকোর্ট পর্যন্ত আইনিভাবে টেনে নিয়ে আসবো। কিন্তু যেহেতু মামলার কথা বললেন, তো হাইকোর্ট তো জানতে চেয়েছে রাজ্য সরকারের কাছে যে আপনারা কেন এ ধরনের আচরণ করছে, রিপোর্ট আমাদের দিন। এটাই মামলার প্রক্রিয়া। তারপরেও আবার ফের এ ধরনের ঘটনা তো ঘটেই চলছে। ওটাই তো বললাম যে এখনো পর্যন্ত মামলার শুনানি চলছে, মামলা বিচারপতি শুনছেন, উনি রিপোর্ট তলব করেছেন হলফনামা আকারে। ওটাই নিয়ম, মামলার গতি প্রকৃতিই এমন। এবার সেখানে রিপোর্ট দিয়ে পাঠাক, সরকারের উকিলগুলো পাঠাবেন রিপোর্ট দেখে, সেই রিপোর্ট দেখবেন, মামলাকারীরা, আইনজীবীরা সওয়াল করবেন, বক্তব্য জানাবেন, তারপরে কি অর্ডার হয় সেই অর্ডারের দিকে আমরা তাকিয়ে আছি। সুতরাং পুলিশ যেটা করছেন, আবারও বলছি, বেআইনি কাজ করছেন, অসাংবিধানিক কাজ করছেন, অমানবিক কাজ করছেন। এই কাজ থেকে পুলিশ দূরত্ব বজায় রাখুন।